আচ্ছা, কঠিন ইংরেজি শব্দ কি তালিকা ধরে মুখস্থ না করে অন্য কোনোভাবে মনে রাখা যায়? চলুন আজ একটা মহাকাব্যিক গল্পের গভীরে যাই, যেখানে প্রত্যেকটা শব্দ যেন এক একটা জীবন্ত দৃশ্য। আরাথের এই দুনিয়ায় আপনাদের স্বাগত। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে আরাথ রাজ্যে। সেখানে বহু বহু বছর ধরে ভারেক নামের এক বিশাল ড্রাগন তার আতঙ্ক দিয়ে পুরো এলাকাটা কাঁপিয়ে রেখেছিল। কিন্তু একদিন সবকিছু একটু একটু করে বদলাতে শুরু করল। আমাদের গল্পের প্রথম পর্ব, দ্য ফেডিং অ্যান্ড দ্য রাইজিং। মানে একদিকে একটা পুরনো শক্তির পতন হচ্ছে আর অন্যদিকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। আরাথ রাজ্যে সেই ভয়ঙ্কর ড্র্যাগন ভার্গের আগুন ধীরে ধীরে অ্যাবেট হতে শুরু করল, মানে ওটার তীব্রতা কমে আসছিল। আর এই সুযোগে রাজ্যের চিকিৎসকেরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের কষ্ট অ্যালিভিয়েট করার চেষ্টা করলেন, মানে তাদের যন্ত্রণা কমানোর জন্য ওষুধ দিলেন আর তাদের পোড়া ক্ষতকে শান্ত করতে, মানে অ্যাসোয়েজ করতে সাহায্য করলেন। পরে জানা গেল একটা অভিশপ্ত কুয়াশা নাকি ড্র্যাগনটাকে ইনারভেট করে দিয়েছে, মানে শারীরিকভাবে একদম দুর্বল করে ফেলেছে। শুধু তাই না, এই কুয়াশা তার দৃষ্টির শক্তিকেও ইম্পেয়ার করতে শুরু করেছে, মানে ক্ষতিগ্রস্ত করছে। এতে রাজ্যের পরিষদ ভাবল, যাক, এটা হয়তো ড্র্যাগনের হুমকিকে মিটিগেট করবে, মানে বিপদের পরিমাণটা কমিয়ে দেবে। আর সত্যি তাই হলো। কিছুদিনের মধ্যেই তার সেই ভয়ঙ্কর গর্জনটাও সাবসাইডেড হয়ে গেল, মানে একেবারে কমে গিয়ে একটা ক্ষীণ আওয়াজে পরিণত হলো। আর যেই না ভারেক দুর্বল হতে শুরু করল, অমনি এক বিদ্রোহী সেনাবাহিনী যোদ্ধাদের এক বিশাল অ্যাগ্রিগেট বা সমষ্টিতে পরিণত হল, মানে সবাই একসঙ্গে জোট বাঁধল। তাদের সংখ্যাও খুব দ্রুত বর্জন করতে লাগল, ঠিক যেন একটা গাছের চারা থেকে গাছ বেড়ে ওঠে সেরকম। আর দেখতে দেখতে তাদের দলগুলো সারা দেশে প্রলিফারেট করল, মানে দ্রুত ছড়িয়ে পড়ল। বিদ্রোহীরা তাদের শক্তি আরও এনহ্যান্স করার জন্য, মানে আরও উন্নত করতে নতুন নতুন অস্ত্রশস্ত্র বানাতে লাগল। আর কিছুদিনের মধ্যেই দেখা গেল তাদের শিবির দিয়ে পুরো জঙ্গলটা স্যাচুরেটেড হয়ে গেছে, মানে 1 ইঞ্চিও আর খালি জায়গা নেই। তাহলে চলুন একবার ছোট্ট করে দেখে নিই। এই পর্বে আমরা দেখলাম কিভাবে ড্র্যাগনের শক্তি অ্যাবেট বা কমে গেল, আর অন্যদিকে বিদ্রোহী সেনার সংখ্যা বর্জন বা বেড়ে উঠল। প্রত্যেকটা শব্দ কিন্তু গল্পের একটা নির্দিষ্ট ছবির সাথে জুড়ে আছে, তাই না? কিন্তু এত বড় একটা সেনাবাহিনীর তো একজন নেতা দরকার, তাই না? কে দাঁড়াবে এই পুরনো শক্তিকে চ্যালেঞ্জ জানানোর জন্য? চলুন পরের পর্বে সেটাই খুঁজে বের করা যাক। আমাদের গল্পের দ্বিতীয় পর্বে আমরা দেখব এক নতুন রানীর উত্থান আর তার শাসনের বিরুদ্ধে প্রথম চ্যালেঞ্জ, অর্থাৎ দ্য কুইন্স অ্যাসেন্ট অ্যান্ড দ্য ট্রেটার্স ফল। রানী সেরভিন তার অসাধারণ বুদ্ধির জোরে পরিষদের অ্যাপ্রোবেশন বা আনুষ্ঠানিক অনুমোদন পেয়ে গেলেন। কিছুদিন পর এক সেনাপতির মৃত্যুতে তার সম্মানে একটা মর্মস্পর্শী ইউলজি দেওয়া হলো, মানে প্রশংসামূলক বক্তৃতা আর কি। এরপর রাজকবিও একটা ফেলিসিটাস, মানে একদম যথাযথ আর সুন্দর একটা শ্রদ্ধার্ঘ রচনা করলেন। রাজ্যের পুরোহিতেরা এসে রানীর সাহসের লাউড করতে লাগলেন, মানে প্রশংসা করতে লাগলেন। সবাই তার ম্যাগনানিমিটি বা মহানুভবতা দেখে মুগ্ধ ছিল। আর খুব তাড়াতাড়ি রাজ্যের সমস্ত মানুষ তাকে ভেনারেট করতে শুরু করল, মানে গভীর শ্রদ্ধার সাথে সম্মান জানানো আর কি। কিন্তু গল্পের একদিকে যেমন প্রশংসা আছে, অন্যদিকে আছে বিশ্বাসঘাতকতা। লর্ড ম্যালগ্রাথ নামের এক বিশ্বাসঘাতককে জনসম্মুখে কঠোর ক্যাস্টিগেশন বা মৌখিক তিরস্কারের মুখোমুখি হতে হল। সাক্ষীরা একে একে উঠে তার নামকে ডেনিগ্রেট করল, অর্থাৎ তার সম্মানহানি করল, আর তার কাপুরুষতাকে ডিরাইড করল, মানে হাসাহাসি আর উপহাস করল। সরকারি উকিল তার বিরুদ্ধে একটা বজ্রকঠিন ডাইট্রাইব বা তীব্র নিন্দামূলক ভাষণ দিলেন। এরপর শুরু করলেন এক লম্বা টিরেড, মানে আবেগ আর রাগে ভরা এক বক্তব্য। আর যখনই মালগ্রাথ কিছু বলার চেষ্টা করছিল, চারপাশ থেকে জনতা একযোগে হারাং বা তীব্র চিৎকারে ফেটে পড়ছিল। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। ডায়াট্রাইব, টিরেড আর হ্যারাং, তিনটে শব্দের মানেই তো বেশ তীব্র বক্তৃতা, তাই না? কিন্তু এদের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। ধরুন, ডায়াট্রাইব হল যুক্তি দিয়ে তীব্রভাবে আক্রমণ করা, টিরেড হল লম্বা আবেগ আর রাগে ভরা বক্তৃতা, আর হ্যারাং হল জনতার চিৎকার বা আক্রমণাত্মক শোরগোল। তাহলে দেখুন, এই অধ্যায়ে আমরা কিভাবে রানীর জন্য প্রশংসার শব্দ যেমন অ্যাপ্রোবেশন শিখলাম, আর বিশ্বাসঘাতকের জন্য শিখলাম তিরস্কারের শব্দ, মানে ক্যাস্টিগেশন। প্রশংসা আর আক্রমণের শব্দগুলোর মধ্যে পার্থক্যটা এখন বেশ পরিষ্কার, তাই না? কিন্তু মালগ্রাথ তো ছিল দাবার একটা ঘুঁটি মাত্র। আসল শত্রুটা কী ছিল, যে পর্দার আড়াল থেকে সব কলকাঠি নাড়ছিল? চলুন গল্পের পরের অংশে যাই, যেখানে আমরা জানব গোপন ষড়যন্ত্র, গুপ্তচর আর জ্ঞানী পণ্ডিতদের কথা, অর্থাৎ সিক্রেটস, স্পাইজ অ্যান্ড স্কলার্স।
আসল শত্রুটার নাম ছিল সিরেথ। সে ছিল চিকানেরি বা ছলচাতুরিতে একদম ওস্তাদ। সে সবসময় ডিসেম্বল করত, মানে আসল রূপ লুকিয়ে ছদ্মবেশ ধরে থাকত। সে ছিল ভীষণ ডিসইনজেনুয়াস, মানে কপট, একজন মেন্ডেশিয়াস বা পাকা মিথ্যাবাদী যার একমাত্র উদ্দেশ্য ছিল রাজদরবারকে ডুব করা, মানে বোকা বানানো। তাকে যখনই কিছু প্রশ্ন করা হতো সে প্রিভ্যারিকেট করত, মানে সত্য মিথ্যার মাঝামাঝি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো। আর তার যুক্তিগুলো ছিল সব স্পেশিয়াস, মানে শুনতে খুব ভালো লাগলেও আসলে পুরোটাই ভুয়া। রানীর পরিষদেও কিন্তু বেশ মজার কয়েকজন উপদেষ্টা ছিলেন। একজন ছিলেন গ্যারিলেস, ব্যবসায়ী, মানে যিনি সারাদিন ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয়ে গল্প করেই যেতেন। আরেকজন ছিলেন লোকেশিয়াস, মানে যিনি যে কোনো বিষয়ে অনর্গল কথা বলতে পারতেন। তৃতীয়জন ছিলেন গ্র্যান্ডিলোকুয়েন্ট, যিনি খুব আড়ম্বরপূর্ণ আর কঠিন কঠিন শব্দ ব্যবহার করে কথা বলতেন। আর চতুর্থজন ছিলেন ভার্বোজ, মানে একটা সহজ কথা বলতে তিনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি শব্দ ব্যবহার করতেন। রানীর নির্দেশে গডউইন নামে এক অ্যারোডাইট বা অত্যন্ত জ্ঞানী পণ্ডিত এক প্রাচীন আর্কাইভ খুললেন। সেখানে ছিল সব অ্যাসোটেরিক জ্ঞান, মানে খুব গূঢ় তথ্য যা কেবল বিশেষজ্ঞরা বোঝেন। কিছু বই তো ছিল খুবই রেকনডাইট, মানে সেগুলো বোঝা ভীষণ কঠিন। কিন্তু মুশকিল হলো তার সাহায্যকারী গ্রন্থাগারিক ছিলেন খুব প্যাড্যান্টিক, মানে তিনি ছোটোখাটো নিয়মকানুন নিয়ে এত বেশি খুঁতখুত করতেন যে মূল কাজটাই এগোচ্ছিল না। এই অধ্যায়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। একদিকে আমরা প্রতারণার শব্দ শিখলাম, যেমন চিকেনারি, আর অন্যদিকে শিখলাম জ্ঞানের শব্দ, যেমন এরুডাইট। চরিত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই কিন্তু এই শব্দগুলো মনে থেকে যাবে। এবার আমরা চলে এসেছি গল্পের একদম শেষ পর্যায়ে, দ্য ফাইনাল অর্ডিয়াল অ্যান্ড ট্রান্সফরমেশন, মানে এক কঠিন পরীক্ষা আর এক অভাবনীয় রূপান্তর। ভারেকের গুহায় পৌঁছানোর পথটা ছিল খুবই আর্ডুয়াস, মানে ভীষণ কষ্টসাধ্য, আর ওনারাস, মানে ক্লান্তিকর। পুরো যাত্রাটা ছিল একটা কনন্ড্রাম বা জটিল ধাঁধার মতো। পর্বতটা নিজেই ছিল ইনট্র্যাক্টেবল, মানে তাকে কোনোভাবেই বশ মানানো যাচ্ছিল না। আর যারা পথ দেখাচ্ছিল সেই পথ প্রদর্শকরাও ছিল রিক্যালসিট্রেন্ট আর রিফ্র্যাক্টরি, মানে একেবারে একগুয়ে আর অবাধ্য। রানীর আসল উদ্দেশ্য ড্রাগনকে মারা ছিল না, বরং এই বিপদকে আমিলিওরেট করা, অর্থাৎ পরিস্থিতির উন্নতি ঘটানো। আর তার এই সিদ্ধান্তটাই একটা বিশাল মেটামরফোসিস বা রূপান্তরকে প্রেসিপিটেটেড করল, মানে হঠাৎ করে ঘটিয়ে দিল। একটা পুরনো অভিশাপ ভেঙে গেল, আর ড্রাগনের যুগকে সুপারসিডেড করল শান্তির এক নতুন যুগ, মানে পুরনো যুগের জায়গায় নতুন এক যুগ প্রতিষ্ঠা পেল। আরাথের গল্পটা চিরদিনের জন্য বদলে গেল। ঠিক সেভাবেই একটা গল্প কি আমাদের কিছু মনে রাখার পদ্ধতিকেও পুরোপুরি বদলে দিতে পারে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।